ওয়েলকাম টু অ্যান অ্যানাদার সেশন অন উড়ান পাঠশালা। আমাদের উড়ান পাঠশালায় প্রত্যেককে আমি স্বাগত জানাই। তো আমাদের আজকের আলোচনার পার্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আপকামিং যে এক্সাম আসছে, কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যেটা এসআই এবং বেঙ্গল পুলিশের, যেটা সার্জেনের অলরেডি এই কনস্টেবল অলরেডি ডেট দিয়েছে আমাদের, দ্যাট ইজ 13 নভেম্বর, 30শে নভেম্বর। তার রেসপেক্টে আমরা যে প্র্যাকটিস সেটগুলো আলোচনা করেছি তার যে 3 নম্বর সেট নিয়ে আমরা ডিসকাশন করবো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তো ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলছে, কৌলিন্য প্রথা কে চালু করে? এটাকে অনেকে কুলীন প্রথাও বলে, ঠিক আছে? কৌলিন্য প্রথা মেনলি চালু হয়েছিল কাদের মধ্যে? কৌলিন্য প্রথা মেনলি চালু হয়েছিল ব্রাহ্মণ ও কায়স্থদের মধ্যে মেনলি চালু হয়েছিল, ঠিক আছে? এই প্রথাটা চালু করেছিল কে? বল্লাল সেন, সেন বংশের একজন রাজা বল্লাল সেন চালু করেছিল। এই কৌলিন্য প্রথায় কি হয়েছিল, সমাজে মানুষদের সুষ্ঠু শৃঙ্খলভাবে জীবনযাপন করা এবং কিছু মর্যাদার মধ্যে থেকে জীবনযাপন করার নির্দেশ দিয়েছিল। কিন্তু এর একটা কুপ্রভাবও ছিল সমাজের প্রতি, যে ব্রাহ্মণদের অল্প বয়সের মেয়েদের একাধিক বিবাহের ক্ষেত্রে এই কৌলিন্য প্রথা দায়ী ছিল, যেটা পরবর্তীকালে নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে উঠে এসছে, একাধিক ঐতিহাসিক সেই ব্যাপারে বলেওছে, ঠিক আছে? তাহলে কৌলিন্য প্রথা যদি বলে আমাদের, দ্যাট ইজ আমরা কি বলবো, দ্যাট ইজ বল্লাল সেন। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, বছরের কোন দিনটি জল বিষুব নামে খ্যাত? দেখো, বিষুব কথার অর্থ কি? বিষুব কথার অর্থ হচ্ছে সমান। সমান বলতে কি? দিন ও রাত্রি, দ্যাট ইজ ডে অ্যান্ড নাইট, দিন ও রাত্রি সমান, সেই কথাটাকে বলা হচ্ছে। তাহলে বছরের দুটো দিন, দিন ও রাত্রি সমান, একটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, আর একটা যদি বলি আমরা 23শে সেপ্টেম্বরের সঙ্গে, তাহলে একটা বলবো আমরা 21শে মার্চ, দুটো দিন। এবার জলবিষুব যেহেতু বলেছে, জল বিষুব, যেটাকে আমরা অপর নাম বসন্ত বিষুব বলে থাকি, সেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। তার মানে অ্যান্সার আমাদের 23শে সেপ্টেম্বর, যেটাকে আমরা বসন্ত বিষুব বলে থাকি, জল বিষুব বা বসন্ত বিষুব। ওকে, আর যদি মহাবিষুব বলতো তাহলে অ্যান্সার করতাম আমরা 21শে মার্চ। তাহলে 21শে মার্চ আমাদের কি হয়ে গেল? মহাবিষুব। এই 21শে মার্চকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে শরৎকালীন বিষুব বা শরৎ বিষুব। তাহলে এটাকে খেয়াল রেখো। এই দুটো দিন কেন বললাম 21শে মার্চ 23শে সেপ্টেম্বর? অ্যান্সার তো আমাদের 23শে সেপ্টেম্বর, এটা আমাদের অ্যান্সার। এই দুটো দিনে সূর্য থেকে, মানে সূর্য নিরক্ষরেখার উপর একদম লম্বভাবে কিরণ দিচ্ছে, তাহলে পৃথিবীতে দিন ও রাত্রির দৈর্ঘ্য প্রায় সমান হয়, মানে আমরা বলতে পারি অলমোস্ট 12 ঘন্টা 12 ঘন্টা প্রায় সমান লক্ষ্য করা যায়। ওকে, নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, 2018 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? 2018 সালে ব্রিক্সের 10ম সম্মেলন হয়েছিল, দ্যাট ইজ 10th কনফারেন্স হয়েছিল। সেইটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে, ওটা রাজধানী ওদের, দ্যাট ইজ সাউথ আফ্রিকার জোহানেসবার্গ শহরে। এই যে ব্রিক্স কথা বলছে, BRICS, ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। আর এই ব্রিক্স এর হেডকোয়ার্টার কোথায়? চায়নাতে, ঠিক আছে, বেজিং আমরা বলতে পারি। এবং প্রত্যেকবার এই দেশগুলোর মধ্যে মিটিং, এবং রিসেন্ট শুনেছো ব্রিক্স তার নতুন কয়েনও লঞ্চ করেছে। ব্রিক্স দেশগুলো তার নতুন কয়েন লঞ্চ করছে, মানে এটার পক্ষে ভালো যে সারা ইউনিভার্সিটি যে পাউন্ড বা ডলারের উপর নির্ভরশীল, মেনলি US ডলারের উপর নির্ভরশীল, সেই নির্ভরতাটা কি হচ্ছে? কমে যাচ্ছে, যদি নতুন কারেন্সি আছে। কেন এখন অব্দি গ্লোবাল কারেন্সিতে ডলারকেই ধরা হয়, US ডলার, দ্যাট ইজ USD। তো সেটা অনেকটা ওর উপর ডিপেন্ডেন্সিটা আমাদের কমে যাবে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব, 4 নম্বর, কোন গ্যাসকে তরলে, কোনো গ্যাসকে তরলে পরিণত করা শর্ত কি? খুব ভালো কোশ্চেন এটা। কোনো গ্যাসকে তরলে পরিণত করতে গেলে তার কন্ডিশন কি কি? তার প্রথম কন্ডিশন হতে তার টেম্পারেচার কমিয়ে প্রেশারকে বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? অনেক ভাবে যে তরলে করতে হবে টেম্পারেচার বেশি দেবে না, প্রেশারকে বাড়িয়ে দিচ্ছে, তো একই কাজ হবে আমাদের। তাহলে উচ্চ চাপ কম তাপমাত্রা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, ফোভিয়া সেন্ট্রালিস মানুষের দেহের কোন অংশে দেখা যায়? ফোভিয়া সেন্ট্রালিস মানুষের দেহে চোখে দেখা যায়। এর চোখের কোন অংশে থাকে? চোখের রেটিনাতে থাকে, চোখের রেটিনাতে। এইটা ফোভিয়া সেন্ট্রালিস থাকলে কি হয়? মানুষ অনেক দূর অব্দি ক্লিয়ারলি দেখতে পায়, মানে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয়, মানে দৃষ্টিশক্তির ক্ষমতা অনেক বাড়ে। মানে ধরো যার ফোভিয়া সেন্ট্রালিস আছে, সে যদি 25 মিটার দূরের অবজেক্টকে পরিষ্কার দেখতে পায়, আর যার নেই সে 20 মিটার দূরের পরিষ্কার অবজেক্টকে দেখতে পাবে। ফোভিয়া সেন্ট্রালিস, তোমরাও জানো অনেক সময় রেলের পরীক্ষার জন্য বা গুডস গার্ড এক্সামের জন্য চোখের দৃষ্টিশক্তি মেজারমেন্ট নেওয়া হয়, পরীক্ষা করা হয়, যেটা ভিজিবিলিটি কতটা আছে, দ্যাট ইজ
ফোবিয়া সেন্ট্রালিস কি জন্য কাজে লাগে বা এটা থাকলে হেল্প কি হয়, তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয়ে থাকে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন 6 নম্বর, কাস্কেড তত্ত্ব কোন বিজ্ঞানীর গবেষণার ফল? দেখো এখানে দুটো জিনিসকে আমাদের বুঝতে হবে। কাস্কেড থিওরির যদি কথা বলি, কাস্কেড থিওরি দুটো কাজে লাগে আমাদের, একটা হচ্ছে ট্রফিক লেভেল বা পুষ্টি স্তরের ক্ষেত্রে, আর একটা লাগে হচ্ছে আমাদের কসমিক রে এর ক্ষেত্রে। অর্থাৎ কসমিক রে এর ক্ষেত্রেও কিন্তু আমাদের কাস্কেড থিওরি লাগে। এই কসমিক রে নিয়ে অনেকেই আলোচনা করেছে এবং ফেমাস একজন সায়েন্টিস্ট ওপেনহেমার তিনিও আলোচনা করেছে, কিন্তু যার ফাউন্ডেশন দিয়ে গেছে, যিনি ভারতের বার্ক ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা BARC, তিনি হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা। এর নামে ভারতে মানে এনার নামে ভারতে পোস্টাল স্ট্যাম্পও আছে। মুম্বাইতে, মহারাষ্ট্রের মুম্বাইতে একটা পাহাড়ের নিচে পুরো বেসমেন্ট এরিয়াতে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ভারতের অ্যাটমিক নিউক্লিয়ার রিঅ্যাক্টরের একটা মেন সাবস্টেশন, ঠিক আছে, এটা অফিসিয়ালি ডিক্লেয়ার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7, কার শাসনকালে রাজস্ব বোর্ড স্থাপিত হয়? দেখো এই জায়গাটা বোঝো, দ্বৈত শাসন ব্যবস্থা কে অবলুপ্ত করেছিল, বন্ধ করেছিল কে? দ্বৈত শাসন ব্যবস্থা বন্ধ করেছিল ওয়ারেন হেস্টিংস। দ্বৈত শাসন ব্যবস্থা যখন ওয়ারেন হেস্টিংস 72 সালে বন্ধ করে দিল, তখন কি করলো? তখন বলল যে আমি রাজ্যের সমস্ত রাজা এবং প্রজার থেকে রেভিনিউ কালেক্ট করব। তাহলে রেভিনিউ কালেক্ট করার জন্য কি করতে হবে? 72-এ বন্ধ করলাম, 72ই চালু করে দিলাম। যে বছর বন্ধ করলাম, ধরো মার্চ মাসে বন্ধ করলাম, এপ্রিলে চালু করে দিলাম। তাহলে রেভিনিউ বোর্ড এস্টাবলিশ করলো কে? রেভিনিউ বোর্ড এস্টাবলিশ করেছিল কিন্তু দ্যাট ইজ লর্ড ওয়ারেন হেস্টিং। এবার দুটো কথা আমরা এখানে বলি, একটা হচ্ছে ইনকাম দ্যাট ইজ আয়, একটা হচ্ছে রাজস্ব। এই দুটো কথা আমরা বলি ভারত সরকার রাজস্ব নিচ্ছে, রেভিনিউ জেনারেট করছে, আর আমরা কি করছি? ইনকাম জেনারেট করছি পরিশ্রমের মাধ্যমে। মানে কি, কোনো ব্যক্তি পরিশ্রমের মাধ্যমে যদি রোজগার করে তাকে বলা হয় দ্যাট ইজ ইনকাম বা আয়। আর সরকার কি করছে? সরকার বলছে, বা যে কোনো দেশের সরকার এখানে দেখা যায়, তুমি এখানে থাকছো, আমার দেশের সম্পদ ইউজ করছো, তুমি আমাকে টাকা দেবে। আমার সরকার আলাদা কোনো কাজ করছে না। তাহলে সরকার যেটা নিচ্ছে দ্যাট ইজ নট ইনকাম, সরকারের ওটা ইনকাম না, সরকার ওটা রেভিনিউ বা রাজস্ব। আগেকার দিনে রাজারা কি বলতো? তুমি আমার রাজ্যে থাকছো, তোমাকে রাজাকে এত টাকা দিতে হবে। দ্যাট ইজ রাজা কি ইনকাম করছে না, রাজা কি রেভিনিউ বা রাজস্ব নিচ্ছে। ওকে, ইনকামের থ্রু দিয়ে বলে আয়, আর যদি কিছু না করে আমি শুধু শুধু যদি টাকা পেয়ে থাকি দ্যাট ইজ কল্ড রেভিনিউ বা রাজস্ব। নেক্সট কোশ্চেন নাম্বার 8, রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা? দেখো রাজতরঙ্গিনী গ্রন্থটা হচ্ছে কলহনের লেখা। ওকে, রাজতরঙ্গিনী গ্রন্থে আমি কি জানতে চাই? কাশ্মীরের, এটা সংস্কৃত ভাষায় লেখা। রাজতরঙ্গিনী যদি বলে কোন ভাষায় লেখা, আমরা বলে দেবো সংস্কৃত ল্যাঙ্গুয়েজে, দ্যাট ইজ সংস্কৃত ভাষায় লেখা। রাজতরঙ্গিনী গ্রন্থটা সংস্কৃত ভাষায় লেখা, যেখানে কাশ্মীরের কবিদের সম্পর্কে, কাশ্মীরের সামাজিক জীবন সম্পর্কে জানা যায়। অতএব আমাদের কাছে বর্তমানে কাশ্মীরের যেটুকু ইনফরমেশন রয়েছে, প্রাচীনকালের কথা বলছি, কাশ্মীরের যে শাসক রাজা প্রজারা ছিল, তাদের ঐতিহাসিক যে কাহিনী ছিল, সেগুলো আমরা কিন্তু কলহনের লেখা থেকে পাই। মানে এটাকে বলা হয় যে এই কলহনের লেখা রাজতরঙ্গিনী বলে কাশ্মীরের সংবিধান বলা হতো একসময়। কেন? কাশ্মীরের ডিটেল ইনফরমেশন, ফিজিওগ্রাফি অর্থাৎ ওখানকার জলবায়ু, এলাকা, ভূপ্রকৃতি থেকে শুরু করে মানুষের নেচার, চিন্তাভাবনা, থট প্রসেস সমস্ত কিছু বইয়ের মাধ্যমে উঠে আসছে। এটা ভারত সরকারের কাছে এবং ভারতের কাছে এটা একটা অ্যাসেট। নেক্সট কোশ্চেন নাম্বার 9, হোয়াট হ্যাপেন টু নেতাজি বইটি রচয়িতাকে? হোয়াট হ্যাপেন টু নেতাজি বইটি রিসেন্ট টাইমে পাবলিশ হয়েছে। বইটির লেখক হচ্ছে অনুজ ধর, এবং এর জন্য এই বইটি লেখার জন্য তাকে ভারত সরকার থেকে একাধিক নমিনেশন অ্যাওয়ার্ডও ঘোষিত করা হয়েছে। মানে কি, এই যে নেতাজি যে হারিয়ে গেছিল বলতে কি, আমরা খুব সিম্পল ভাবে যদি বলি, 1945 সালটা মাথায় রাখবে, 1945 6ই আগস্ট, 6 আগস্ট জাপানের কোন শহর? জাপানের হিরোশিমা শহর। জাপানের হিরোশিমা শহরের ওপর আমেরিকা একটা বোম ফেলেছিল। সেই বোমটার নাম কি? সেই বোমটা যেটা ফেলেছিল হিরোশিমা শহরের উপর, সেই বোমের নাম ছিল লিটল বয়। এবং তার 3 দিন পর 9ই আগস্ট জাপানের নাগাসাকি শহরের ওপর আবার বোম ফেললো। দ্যাট ইজ বোম বলতে অ্যাটমিক পাওয়ার, দ্যাট ইজ অ্যাটম বোম ফেললো, পরমাণু বোম। তার নাম হচ্ছে ফ্যাটম্যান। তাহলে 6ই আগস্ট 9ই আগস্ট হিরোশিমা নাগাসাকি, লিটল বয়, ফ্যাটম্যান, দুটো বোমের নাম তাহলে ফেলেছিল। এবার তার কিছুদিন পর 9ই আগস্ট, তার 9 দিন পর 18ই আগস্ট 1945 সালে, 18ই আগস্ট 1945 জাপান থেকে নেতাজি কি করলো? জাপান থেকে তিনি নেতাজি জাপানের হোক্কাইডো অঞ্চল থেকে বেরিয়ে গেল ফ্লাইটের উদ্দেশ্যে, এটা বলা হয়েছিল, ঠিক আছে।
যে মাঝখানে বিমান দুর্ঘটনায় নেতাজি মারা যায়। কিন্তু এনার লেখাতে, এই লেখাতে অনেক কিছু তথ্য উঠে এসছে, যে কিছু কিছু জায়গায় প্রমাণ পাওয়া গেছে নেতাজি প্লেনে বসেছিল, কিন্তু প্লেনে উঠেছিল কিনা সেটা কেউ জানে না। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নেতাজি ওই এয়ারপোর্ট থেকেই, ওখান থেকেই গুপ্ত ভিত্তিতে তিনি ওখান থেকেই বেরিয়ে গেছিল, পুনরায় নাকি ভারতে এসেছিল। তার সমস্ত সমস্ত মানে এটা একটা আমরা বলতে পারি মোস্ট মানে কন্ট্রাডিক্টরি বই আর কি, মানে এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, যেটা অনুজ ধরের লেখা। নেক্সট, গৌড়ীয় নৃত্য কোথাকার বিখ্যাত নৃত্যশিল্পী? গৌড়ীয় নৃত্য পশ্চিমবঙ্গের কোন অঞ্চল? পশ্চিমবঙ্গের গৌড় অঞ্চল। গৌড় অঞ্চলটা পশ্চিমবঙ্গের কোথায়? পশ্চিমবঙ্গের আমরা বলতে পারি মালদা অঞ্চলে, ঠিক আছে। মালদা অঞ্চলে, দ্যাট ইজ আমরা বলতে পারি যে গৌড় দেখতে পাই। যে আমরা শুনি যে মালদায় একটা ইউনিভার্সিটিও আছে, যেটাকে বলা হয় গৌড়বঙ্গ ইউনিভার্সিটি। এই অঞ্চলে গৌড়ীয় নৃত্য কি, এই অঞ্চলে বৈষ্ণব ধর্মী অবলম্বী মানুষদের এখানে কি বলতো নৃত্যের মাধ্যমে কাব্যিক চিন্তা ভাবনা বা কবির আকারে চিন্তা ভাবনা সমস্ত কিছু ফুটে উঠত। নেক্সট, কোশ্চেন নাম্বার 11, দ্য সার্ভে অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সার্ভে অফ হেডকোয়ার্টার যদি বলা হয় সার্ভে অফ ইন্ডিয়া, দ্যাট ইজ আমাদের দেরাদুন, সার্ভে অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার। ওকে, এই সার্ভে অফ ইন্ডিয়া যদি বলে এস্টাবলিশড কবে, সিম্পল মাথায় রাখবো 1767 সালে, 1767 সার্ভে অফ ইন্ডিয়া এস্টাবলিশড হয়েছিল। এর কাজ কি? ম্যাপিং টেকনিক্স ডেভেলপ করা, মানে সার্ভে অফ ইন্ডিয়া ইজ রিলেটেড টু দ্যাট ইজ ম্যাপিং টেকনিক্স। ম্যাপিং টেকনিক্স হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়ার মেনলি কাজ। এরা আমাদের যত ম্যাপ কিছু পাই সেগুলো সার্ভে অফ ইন্ডিয়া ডেভেলপ করে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 12, বিশ্বের উচ্চতম পোস্ট অফিস কোথায় অবস্থিত? বিশ্বের উচ্চতম পোস্ট অফিস হচ্ছে আমাদের স্পিতি ভ্যালি। কোথায়? স্পিতি ভ্যালি। স্পিতি ভ্যালিতে লোকেটেড। কত হাজার মিটার উচ্চতায়? 4500 মিটার উচ্চতায় এই পোস্ট অফিস লোকেটেড, যেটা হিমাচল প্রদেশে। নেক্সট, কোশ্চেন নাম্বার 13, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? 1942 থেকে 1946 সাল পর্যন্ত, এই 4-5 বছর সময়, দ্যাট ইজ জওহরলাল নেহরু জেলে বসেছে এই বইটা লিখেছিলেন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। নেক্সট, কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার আমার 13 হয়ে গেল। 14, নাবার্ডের হেডকোয়ার্টার কোথায়? দেখো নাবার্ডের ফার্স্টে ফুল ফর্মটা বুঝে নি। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার and rural development, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, দ্যাট ইজ নাবার্ড। যদি বলে প্রতিষ্ঠা হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে। নাবার্ড প্রতিষ্ঠা হয়েছে কবে? 1982 সালে। যদি আরো এক ধাপ আমরা জানতে চাই, আমরা বলতে পারি 1982 সালে 12ই জুলাই বা 12 জুলাই আমাদের নাবার্ড এস্টাবলিশ হচ্ছে। এর মেন কাজ কি? এর অন্যতম প্রধান কাজ হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক, আরআরবি গুলোকে স্বল্প ইন্টারেস্টে লোন প্রোভাইড করা। নেক্সট, কোশ্চেন নাম্বার 15, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ম্যাকমোহন লাইন, স্যার হেনরি ম্যাকমোহন কে এই লাইনটা টেনেছিল? এই লাইনটা টেনেছিল হচ্ছে হেনরি ম্যাকমোহন। হেনরি ম্যাকমোহন এই লাইনটা টেনেছিল, ঠিক আছে। এই লাইনটা কোন দুটো দেশে? ভারত ও চীনের মধ্যে। মেনলি কোথায়? ভারত ও চীনের মধ্যে মেনলি কোথায়? নর্থ ইস্টের রাজ্যগুলোতে, বিশেষ করে আমরা বলতে পারি অরুণাচল প্রদেশের সেকশনে, সিকিমের সেকশনে। যদি জম্মু কাশ্মীর বলা হয় ওটাকে আমরা বলে দেবো দ্যাট ইজ লাদাখের দিকে, দ্যাট ইজ LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ওখানে কিন্তু ম্যাকমোহন লাইন হয়। চায়না এটাকে মানে না, আর ভারত এটাকে মেনে চলে। ওকে, নেক্সট, কোশ্চেন নাম্বার 16, স্পেনের রাজধানীর নাম কি? আমরা জানি স্পেনের রাজধানীর নাম দ্যাট ইজ মাদ্রিদ। কলম্বো জানি শ্রীলঙ্কা, মস্কো হচ্ছে রাশিয়া, ঠিক আছে, ইন্দোনেশিয়া জাকার্তা। তাহলে স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ। এর নামের ক্লাবও আছে, তোমরা জানো রিয়েল মাদ্রিদ। ওকে, ইউরোপের একটা ফেমাস ক্লাব। একটি পিঁপড়ে সর্বাধিক কত ওজন বহন করতে পারে? দেখো এটা না জানলে করা মুশকিল। এই ধরনের কোশ্চেন আমরা জানলে তবেই কিন্তু অ্যাটেম্প্ট করব। নিজের ওজনের প্রায় 50 গুণ বহন করতে পারে। কি করে বহন করছে? পিঁপড়ের পেশি কাঠামো, ছোট বডি, পেশি কাঠামোটা খুব মজবুত, ঠিক আছে। তো পিঁপড়ের পেশি কাঠামো অতিরিক্ত মজবুত হওয়ার জন্য নিজের থেকে বেশি ওয়েটের জিনিস ক্যারি করতে পারে এবং সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যাবে। শুধু তুলে নিচ্ছে না, বহন করে নিয়ে যেতে পারে, ঠিক আছে। নেক্সট,
নাসার পুরো নাম কি? নাসা হচ্ছে ইউএসএ স্পেস এজেন্সি। ইউএস এর স্পেস এজেন্সি। আমাদের ভারতের যেমন হচ্ছে ইসরো, স্পেস এজেন্সি। এই নাসা প্রতিষ্ঠা হয়েছে কবে? 1958 সালে নাসার এস্টাবলিশমেন্ট। ফুল ফর্ম কি? ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট ইজ অপশন বি, হ, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। আর এটা ইউএস স্পেস এজেন্সি। ভারতের যদি বলে, ভারতের হচ্ছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোর। এর এস্টাবলিশমেন্ট হচ্ছে 1969। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 19। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল? দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল, শুরু হয়েছিল তো 1939, মনে রাখাটা সোজা। 1939, শেষ হয়েছে 1945। তাহলে আমরা অ্যান্সার তো পেয়ে গেলাম, 1945 শেষ হয়েছিল, ঠিক আছে। 1939 শুরু হয়েছিল কবে? 1 সেপ্টেম্বর। 1945 শেষ হয়েছিল কবে? 2 সেপ্টেম্বর। বুঝতে পারছো তারিখটা মনে রাখা সোজা। কেন 2 সেপ্টেম্বর? এই তারিখে জাপান আত্মসমর্পণ করেছিল। জাপান আত্মসমর্পণ করার পরেই যুদ্ধ ঘোষণা, জাপানকে বলা হয়েছিল যে তুমি আত্মসমর্পণ করলে তবে যুদ্ধ থামবে, আত্মসমর্পণ করলে যুদ্ধ থেমে। নেক্সট কোশ্চেন নাম্বার 20। কত খ্রিস্টাব্দে টাইটানিক জাহাজটি ডুবে যায়? 1912 খ্রিস্টাব্দে, ঠিক আছে। ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে ইউএসএ নিউ ইয়র্ক অব্দি যাচ্ছিল এবং যাওয়ার পথে আটলান্টিক ওশানে, আটলান্টিক মহাসাগরে এটা হিমশৈলের সঙ্গে ধাক্কায় ডুবে যায় এবং বিখ্যাত আটলান্টিক, এই টাইটানিক মুভি প্রত্যেকেই দেখেছে। দ্যাট ইজ 1912 খ্রিস্টাব্দে। কোন মাসে? এপ্রিল মাসে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 21। অক্টোপাসের কয়টা হৃৎপিণ্ড আছে? ঠিক আছে, অক্টোপাসের 3খানা হৃৎপিণ্ড আছে, চেম্বার 3টে। দ্যাট ইজ যদি বলে হার্ট চেম্বার কতগুলো আছে? হার্ট চেম্বার হচ্ছে 3খানা। নেক্সট কোশ্চেন নাম্বার 22। কোন ভাষায় বিশ্বের সব থেকে বেশি মানুষ কথা বলে? বিশ্বের প্রায় 150 কোটির বেশি মানুষ যেই ভাষায় কথা বলে সেটা হচ্ছে ইংলিশ। আর এরপর যেটা হচ্ছে প্রায় 94 ক্রোড়, 94 কোটিরও বেশি মানুষ যেই ভাষায় কথা বলে সেটা হচ্ছে চাইনিজ, বা যেটাকে আমরা মান্দারিন বলে থাকি, ঠিক আছে। তাহলে অ্যান্সার এখানে ইংরাজি হবে। নেক্সট, চীনা নয় কিন্তু, হ্যাঁ, এটা মাথায় রাখো। নেক্সট কোশ্চেন নাম্বার 23। কোন মাসে পৃথিবী সূর্যের সব থেকে কাছে আসে? দেখো, কাছে আর দূরে আসা, ঠিক আছে। কাছে যদি আসে সেটাকে আমরা কি বলতে পারি? অনুসুর। কাছে আসে, অনুসুর, কাছে আসা। দূরে চলে যাওয়া, অপসুর। কাছে আসাকে ইংলিশে কি বলতে পারি? অনুসুরের ইংলিশ কি? পেরি হিলিয়ান। অপসুরকে এপি হিলিয়ান। অনুসুর কবে? 3 জানুয়ারি। অনুসুর হচ্ছে 3 জানুয়ারি। অপসুর কবে? 4 জুলাই। এই অনুসুর অবস্থানে ভারত এবং পৃথিবী এবং সূর্যের মধ্যেকার দূরত্ব কত হয়? প্রায় 14,70,00,000। আর অপসুর অবস্থানে দূরে, সব থেকে দূরে চলে যাচ্ছে 15,20,00,000। ঠিক আছে, এটা দূরত্ব। তাহলে এখানে যদি আমরা বলি, অ্যান্সার তো আমরা পেয়ে গেছি। দেখ অ্যান্সার কি এখানে? অ্যান্সার বলছে যে সূর্য সব থেকে কাছে আসে কবে? তাহলে কাছে আসে কবে? 3 জানুয়ারি, 14,70,00,000 ডিস্টেন্স। অ্যান্সার হচ্ছে আমাদের জানুয়ারি, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 14,70,00,000 আর 15,20,00,000 মধ্যে যদি অ্যাভারেজ বলি তাহলে কত হবে? 14,95,00,000। যেটা আমরা প্রায় বলি না, ভারত এবং এই পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব, গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, মানে অ্যাকচুয়াল 14,95,00,000 কিলোমিটার। প্রায় বলতে আমরা 5 লক্ষ কিলোমিটারকে এক্সট্রা ধরে থাকি, যেটা আমাদের হিসাবে ডেফিনেটলি ভুল। নেক্সট কোশ্চেন নাম্বার 24। 24-এ কি বলছে? 24-এর কোশ্চেনে বলছে লোহাকে মরচের হাত থেকে রক্ষা করার জন্য কোন ধাতু ব্যবহৃত হয়? দেখো, লোহাকে মরচের হাত থেকে রক্ষা করার জন্য যেই ধাতুগুলো মেনলি ব্যবহার করা, ধাতু সব থেকে বেশি পপুলার তার মধ্যে হচ্ছে দ্যাট ইজ ক্রোমিয়াম। কেন? এই যে লোহার উপর একটা প্রলেপ দেওয়া হয়, সেই প্রলেপকে কি বলা হয়? গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন বলা হয়। এর ফলে কি হয়? ক্রোমিয়ামের একটা প্রলেপ দেওয়া থাকে, ঠিক আছে। জিঙ্ক ক্রোমিয়ামের জেডেনও থাকে, আমি জেডেন লিখে দিচ্ছি। জিঙ্ক,
জিঙ্ক ক্রোমিয়াম এটা পড়লে থাকে। কি হয়, ক্ষয় যদি পায় তাহলে লোহার ওপর কোনো ক্ষয় হয় না, ক্রোমিয়ামের লেয়ারটা বা জিঙ্কের লেয়ারটা ওয়াশড আউট হয়ে বেরিয়ে যাচ্ছে, লোহাটা অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট অবস্থা থাকে, যেটাকে গ্যালভানাইজেশন প্রসেস বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন। মানব শরীরে কোন গ্রুপের রক্ত সব থেকে বেশি পাওয়া যায়? দেখো, মানব শরীরে কোন গ্রুপের রক্ত সব থেকে বেশি পাওয়া যায় যদি বলি, পৃথিবীর 35% লোকের শরীরে কি রক্ত রয়েছে? ও গ্রুপের রক্ত রয়েছে, ঠিক আছে। এবার ও পজিটিভ না নেগেটিভ আমাদের ভাবার দরকার নেই, কেন অপশনে শুধু একটাই ও আছে, যদি ও নেগেটিভ থাকতো আমি আলাদা বলতাম। অ্যান্সার তো ও পজিটিভ হয়ে গেল। এই ও পজিটিভ লোকেরা সবাইকে রক্ত দিতে পারে, এদেরকে কি বলা হয়? সার্বিক দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয়ে থাকে, সবাইকে রক্ত দিতে পারছে। ওকে, কেন দিতে পারছে? এর রক্তের মধ্যে, মানে ও এর রক্তের মধ্যে এ বি এই দুটো অ্যাবসেন্ট নেই, সবাই রক্ত নিতে পারবে। এবং আরএইচ ফ্যাক্টর, যেটা আরএইচ ফ্যাক্টর মানে রেসাস ফ্যাক্টর, যেটা বাঁদরের শরীরে প্রথম পরীক্ষা করে বার করা হয়েছিল, সেটা এখানেও অ্যাবসেন্ট, সেটাও এখানে অ্যাবসেন্ট কিন্তু। হ্যাঁ, তাই কোন ফরম্যাটে থাকছে? পজিটিভ ফরম্যাটে থাকছে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল ও পজিটিভ। ক্লিয়ার? সার্বিক দাতা, ইউনিভার্সাল ডোনার। আই হোপ আমাদের সেশন আজকে ক্লিয়ার, বোঝা গেছে। পরবর্তী সেশনে আমরা 4 নম্বর সেট নিয়ে আসবো। ডেফিনেটলি তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো আপ করো, যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি জিজ্ঞেস করো। টিল দেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, কিপ ওয়াচিং, থ্যাংক ইউ।